রিড, রাইট, লার্ন সহজে শিখি .com। একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থী বন্ধুরা, এসো সহজে আমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা শিখি। সহজে শিখি .com। ব্যবস্থাপনা নীতি বলতে ব্যবস্থাপনা কার্য সম্পাদনের সাধারণ পথ নির্দেশনা। দীর্ঘদিনে ব্যবস্থাপনা কার্য পরিচালনা করতে যে ব্যবস্থাপকগণ যে সকল নিয়ম নীতি পালন করে এসেছেন তার মধ্য হতে সকলের নিকট গ্রহণযোগ্য বা সত্য বলে প্রতিষ্ঠিত নিয়ম নির্দেশিকাকেই ব্যবস্থাপনা নীতি হিসেবে গণ্য করা হয়। এক আধুনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক হেনরি ফিওল ফরাসি ভাষায় তার লেখা অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়াল এর জেনারেল গ্রন্থে ব্যবস্থাপনার 14টি নীতিমালার কথা বা মূলনীতি নির্দেশ করেছেন, যা অদ্যাবধি বিশ্বের সকল মহলে স্বীকৃত হয়ে আসছে। প্রথম যে নীতির কথা আমি বলবো সেটা হচ্ছে কর্ম বিভাজন বা কার্য বিভাগের নীতি। প্রতিষ্ঠানের কাজকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বিভাগে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব ও কর্তৃত্ব সুস্পষ্টভাবে নির্দিষ্ট করে দেওয়ার যে প্রক্রিয়া, যে প্রসেস, সেটাকে বলা হয়েছে, সেই নীতিটাকে বলা হয়েছে কি? কার্য বিভাজনের নীতি। আমি আবার বলছি, প্রতিষ্ঠানের কাজকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বিভাগ বা বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব ও কর্তৃত্ব সুস্পষ্টভাবে নির্দিষ্ট করার নীতিকেই ব্যবস্থাপনার কার্য বিভাজনের নীতি বলে চিহ্নিত করা হয়েছে। আর যে কোনো ব্যবস্থাপনা কার্যে কর্মবিভাজন বা কার্য বিভাগ এর প্রথম ও প্রধান পালনীয় নীতি, অর্থাৎ একজন ব্যবস্থাপক অধস্তন জনশক্তি নিয়ে কাজ করে থাকে। এদের যদি কাজ ভাগ করে সেভাবে নির্দিষ্ট করে দেওয়া না হয় তাহলে সে কার্যক্ষেত্রে একটা জটিলতা দেখা দিবে। কারণ আমি যদি না জানি যে আমার দায়িত্ব কতটুকু, আমার কর্তৃত্ব, আমার কর্তব্য কতটুকু, তাহলে তো আমি কাজটা যথাযথভাবে করতে পারবো না। এই জন্য অধস্তনদেরকে প্রথম এবং প্রধান কাজ হচ্ছে যে তাদের কাজ এবং দায়িত্বটা বুঝিয়ে দেওয়া। দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে নীতিমালার কথা বলছি সেটা হচ্ছে কর্তৃত্ব ও দায়িত্বে সমতা রক্ষণের নীতি। এখন এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, আমাদের জানতে হবে যে কর্তৃত্ব কি। কর্তৃত্ব হলো আদেশ দানের অধিকার। আমি আবার বলছি, কর্তৃত্ব হলো আদেশ দানের অধিকার। এখন অন্যদিকে দায়িত্ব হলো জবাবদিহি করার বাধ্যবাধকতা। তাহলে আমি জানলাম কর্তৃত্ব কি, জানলাম দায়িত্ব কি। কর্তৃত্ব হলো আদেশ দানের অধিকার, মানে কে কাকে আদেশ দিবে, কার অধিকারের মধ্যে থাকবে এটা। আর দায়িত্ব হলো জবাবদিহিতা করার একটা বাধ্যবাধকতা। এই অধিকার ও বাধ্যবাধকতার সমতা রক্ষার নীতিকেই কর্তৃত্ব ও দায়িত্বে সমতা রক্ষণ নীতি বলা হয়েছে। কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি। প্রতিষ্ঠানে কোন ধরনের সিদ্ধান্ত ব্যবস্থাপনার কোন পর্যায় হতে গ্রহণ করা হবে এ বিষয়ের নীতিকেই কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি বলে। যদি এরূপ সিদ্ধান্ত গ্রহণের সকল ক্ষমতা ব্যবস্থাপনার উপরের পর্যায়ে সংরক্ষণ করা হয় তাকে বলা হয়েছে কেন্দ্রীকরণ। অন্যদিকে এরূপ ক্ষমতা নিচের পর্যায়ের ব্যবস্থাপকদের হাতে ছেড়ে দেওয়া হয় তাহলে বলা হয়েছে বিকেন্দ্রীকরণ। একটা প্রতিষ্ঠানের জন্য সম্পূর্ণ কেন্দ্রীকরণ ও সম্পূর্ণ বিকেন্দ্রীকরণ কোনোটিই লাভজনক নয়। সম্পূর্ণ কেন্দ্রীকরণ অধস্তনদের গুরুত্ব হ্রাস করে ফেলে, ফলে তাদের ক্ষমতা বা দক্ষতা এবং আগ্রহ দুটোই হ্রাস পায়। অন্যদিকে সম্পূর্ণ বিকেন্দ্রীকরণ করা হলে ঊর্ধ্বতন অধস্তনদের উপর কর্তৃত্ব হারায়। তাই প্রতিষ্ঠানের উভয়ের মধ্যে ভারসাম্য রক্ষা, অর্থাৎ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রতিষ্ঠানের উপরের স্তর ও কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ভার পর্যায়ক্রমে ব্যবস্থাপনা নিচের স্তরে প্রদান করা আবশ্যক। যেমন এখানে যে জিনিসটা বলা হয়েছে সেই জিনিসটা হলো, কেন্দ্রীকরণ শব্দের অর্থ হচ্ছে ক্ষমতাটাকে নিজের হাতে রাখা, আর বিকেন্দ্রীকরণ শব্দটা এখানে ব্যবস্থাপনার ক্ষেত্রে যেটা প্রয়োগযোগ্য সেটা হচ্ছে যে ক্ষমতাটাকে তার নিম্নের যে স্তরগুলো রয়েছে সেখানে আস্তে আস্তে মানে একটু একটু করে ভাগ করে দেওয়া। চতুর্থ যে নীতিমালা আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আদেশের ঐক্য নীতি। একজন কর্মীর আদেশকর্তা হবেন একজন মাত্র ব্যক্তি। এরূপ হয় বিষয়টি নিশ্চিতকরণের নীতিকে ব্যবস্থাপনা আদেশের নীতি বা আদেশের ঐক্য নীতি বলা হয়েছে। বিষয়টা কি?
একজন ব্যক্তিকে একজন যে কোনো একজন ব্যক্তি তাকে কি করতে পারে, আদেশ দিতে পারবেন। অর্থাৎ একজন ব্যক্তিকে একজন আদেশদাতা থাকবেন, একজন ব্যক্তির জন্য 5 জন আদেশদাতা থাকতে পারবেন না। অর্থাৎ যাকে যিনি আদেশ দিবেন উনি একজন। এখন বলতে পারি যে একটা প্রতিষ্ঠানের একজন সুপারভাইজার, আর একে যদি 5 জন আদেশ দেয় তাহলে কোন সুপারভাইজার কার কথা শুনবে? এখন কার কাজটা আগে করবে? তো এটা না হয়ে এই সুপারভাইজার কি একজনই কিন্তু আদেশদাতা হবে, একজনই তাকে আদেশ দিবে। এজন্য বলা হয়েছে একজন কর্মীর আদেশদাতা হবেন একজন মাত্র ব্যক্তি। এরূপ হওয়ার যে বিষয়, এই বিষয়টাকে নিশ্চিত করার জন্য ব্যবস্থাপনার আদেশের ঐক্যনীতিটাকে স্বীকার করা হয়েছে। অর্থাৎ কোন অধস্তন বা সাবঅর্ডিনেট একজন ঊর্ধ্বতন বা একজন বসের নিকট সরাসরি আদেশ লাভ করবেন এবং তার কাজের জন্য ওই ঊর্ধ্বতনের নিকটই তিনি জবাবদিহি করবেন। কখনোই একাধিক ব্যক্তির নিকট থেকে আদেশ লাভ এভাবে জবাবদিহি করবে না। ধরা যাক প্রতিষ্ঠানে 5 জন ফোরম্যান ক নামক একজন সুপারভাইজারের অধীনে রয়েছে। এক্ষেত্রে উক্ত 5 জন ফোরম্যানের প্রত্যেকের একক আদেশদাতা হলেন ক। এক্ষেত্রে উক্ত প্রত্যেক ফোরম্যান তাদের অধস্তন শ্রমিকদের কাজের জন্য ক এর নিকট জবাবদিহি করতে বাধ্য থাকবে। যদি উক্ত ফোরম্যানদের 2 জন আদেশদাতা থাকে অর্থাৎ এবং 2 জন 2 ধরনের আদেশ দেন, তবে অধস্তনদের পক্ষে সুষ্ঠুভাবে কাজ করা কোনো ক্রমেই সম্ভব হয় না। যেমন একজন অফিস পিয়ন যদি একাধিক বিভাগীয় প্রধানের অধীনে কাজ করে, তবে সেক্ষেত্রে দ্বৈত অধীনতার কারণে তার কাজে বিশৃঙ্খলা দেখা দিবে, এটাই কিন্তু স্বাভাবিক। এজন্য কি করা হয়েছে, প্রত্যেকটা বিভাগে কিন্তু আলাদা আলাদা লোক নিয়োগ করা হয়ে থাকে। একটা বিভাগের কাজ করার জন্য একটা বিভাগের লোক থাকে, যাতে ওই লোককে ওই বিভাগে যিনি প্রধান আছে উনি যেন তাকে দায়িত্ব আদেশ দিতে পারেন এবং ওই দায়িত্বটা সে যেন যথাযথভাবে পালন করতে পারে। তো আদেশের ঐক্যনীতি আমরা ক্লিয়ার হতে পেরেছি যে একজন কর্মীর আদেশদাতা একজন মাত্র ব্যক্তি হবে। অর্থাৎ এখানে 10 জন ব্যক্তিকে একজন আদেশ দিতে পারে, 10 জন ব্যক্তির বস হচ্ছে উনি একজন। মানে 10 জন ব্যক্তিকে 10 জন এট এ টাইমে যদি তাকে আদেশ দেওয়া হয়, তখন কোন কাজটা সে করবে এটা সে বিভ্রান্তের মধ্যে পড়ে যাবে। এই জন্য বলা হয়েছে একজন কর্মীর আদেশদাতা হবেন একজন মাত্র ব্যক্তি। এরূপ যে বৈশিষ্ট্য বা এরূপ এই যে সিস্টেম, এই সিস্টেমকে নিশ্চিত করার জন্য ব্যবস্থাপনায় কি করা হয়েছে, আদেশের ঐক্যনীতিটাকে ধরে রাখা হয়েছে। এবার পঞ্চম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে নির্দেশনার ঐক্যনীতি। একটা বললাম আদেশ, একটা বলা হচ্ছে কি নির্দেশ। অর্থাৎ উদ্দেশ্য অর্জনের জন্য পূর্ব নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা প্রদানের কাজকে আদেশের নির্দেশনার ব্যবস্থাপনায় নির্দেশনার ঐক্যনীতি বলা হয়েছে। নীতিমালা 6 এ যেটা বলা হচ্ছে সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি। সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি। এখানে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে প্রাতিষ্ঠানিক বা সাধারণ স্বার্থকে অগ্রাধিকার প্রদানের নীতিকে ব্যবস্থাপনায় সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি বলা হয়েছে। একটা ব্যবসায়ী কর্মরত প্রতিটা ব্যক্তি, বিভাগ ও উপবিভাগ যদি প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিক স্বার্থকে বড় করে দেখে, তবে সেক্ষেত্রে দলীয় চেতনা বা বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানের স্বার্থে তারা ছোটখাটো বিভেদ এড়িয়ে চলে। এতে প্রতিষ্ঠান অধিক মুনাফা অর্জন করতে পারে। এতে জনশক্তির বেতন ও সুবিধা দুটোই বাড়ানো সম্ভব হয়। অন্যদিকে যদি কর্মরত প্রত্যেকেই নিজের স্বার্থকে বড় করে দেখে, তবে প্রাতিষ্ঠানিক স্বার্থ বা সাধারণ স্বার্থ ক্ষতিগ্রস্ত হয় এবং এক পর্যায়ে প্রতিষ্ঠান কি হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। একটা দেশের ক্ষেত্রেও এই নীতি প্রযোজ্য। সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সবাই যদি দেশপ্রেম নিয়ে দেশের স্বার্থকে বড় করে মনে করে এবং তবে দেশ এবং দেশের মানুষের সবাই কিন্তু উপকৃত হতে পারে। কিন্তু যখন প্রত্যেকেই যার যার জায়গায় ব্যক্তি স্বার্থ চরিতার্থ করাকে অগ্রাধিকার দেয়, তখন এ পর্যায়ে দেশ এবং জনগণ উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। সেভাবে একটা প্রতিষ্ঠানের কিন্তু তাই কখনো কখনো এখানে বিভিন্ন রকম বিভাগ থাকে। এক বিভাগ যদি মনে করে যে না আমি রাইট অন্যটা ভুল, তাহলে হয় না। এই জন্য কি করতে হবে, কিছু কিছু ছাড় প্রত্যেককেই দিতে হবে। এজন্য এখানে বলা হয়েছে যে ব্যক্তি স্বার্থকে কখনো বড় করে দেখা যাবে না, প্রাতিষ্ঠানিক যে স্বার্থ সেটাকে সবচেয়ে কি বড় করে দেখতে হবে। সপ্তম যে নীতিমালার কথা বলেছে এটা জোড়াময়ী শিকল। এই জোড়াময়ী শিকল বলতে আমরা কি বুঝি, প্রতিষ্ঠানের উপর থেকে শুরু করে একেবারে নিচের স্তর পর্যন্ত সাংগঠনিক নিয়মে
প্রতিটি ব্যক্তি, বিভাগ ও উপবিভাগকে একে অন্যের সাথে যুক্ত করে দেওয়ার যে নীতি, সেটাকে বলা হয়েছে জোড়াময়ী শিকল। আমি আবার বলে দিচ্ছি, প্রতিষ্ঠানের উপর থেকে শুরু করে একেবারে নিচের স্তর পর্যন্ত সাংগঠনিক নিয়মে প্রতিটা ব্যক্তি, বিভাগ ও উপবিভাগকে একে অন্যের সাথে যুক্ত করে দেওয়ার বা একই শিকলের অধীনে সবাইকে আবদ্ধ করার নীতিকে ব্যবস্থাপনা জোড়াময়ী শিকল বলে চিহ্নিত করা হয়েছে। আমরা কি বুঝতে পেরেছি? এতে শিকলের উপর থেকে নিচ পর্যন্ত পারস্পরিক আবদ্ধতা, কর্তৃত্বের প্রবাহ ও যোগাযোগের পথ নির্দেশ করে। কে কার অধীনে, কে কার অধস্তন সহজে কিন্তু বোঝা যায়। ফলে সংঘবদ্ধতাও জোরদার হয়ে থাকে। প্রতিষ্ঠানের যে কোনো পর্যায়ে সমস্যা দেখা দিলে তা ঊর্ধ্বতন সহজে জানতে পারে, দ্রুত তার সমাধান করা সম্ভব হয়ে থাকে। উল্লেখ্য, কোনো ব্যক্তি দল ছাড়া হয়ে গেলে বা দলের বাইরে থাকলে সে তার জন্য যেমনি ক্ষতি বয়ে আনতে পারে, তেমনি দলের জন্য ক্ষতির কারণ হতে পারে। একটা প্রতিষ্ঠানে কোনো ব্যক্তি, বিভাগ বা উপবিভাগ যদি এই শিকলের বাইরে থাকে, তবে তাকে বা তাদের কাজে লাগানো বা নিয়ন্ত্রণ করা মোটেই সম্ভব হয় না। ফলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান বা বিভাগ স্বেচ্ছাচারী হয় এবং প্রতিষ্ঠানের জন্য সে মন্দ উদাহরণের সৃষ্টি করতে পারে। তাহলে আমরা বুঝতে পারছি যে একবারে উপরের লেভেল থেকে নিচের লেভেল, অর্থাৎ প্রতিষ্ঠানের উপর থেকে শুরু করে একবারে নিচের স্তর পর্যন্ত কিভাবে সাংগঠনিক নিয়মে একটা ব্যক্তি, বিভাগ ও উপবিভাগকে একে অন্যের সাথে যুক্ত করে রাখতে হবে। কারণ একটা প্রতিষ্ঠানে উৎপাদন বিভাগ, ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, মানব সম্পদ, বিভিন্ন রকম বিভাগ থাকে। এখন এই বিভাগের এর উপরে কিন্তু আবার বস থাকবে। প্রত্যেকটা বিভাগের উপরে কিন্তু বস আছেন, বসের উপরে বস আছেন, এরপরে মহাব্যবস্থা থাকেন। এভাবে একবার উপরের পর্যায়ে একবারে কি মহাব্যবস্থা শুরু করে একবার ফোরম্যান পর্যন্ত প্রত্যেকটা একটা চেইনের মধ্যে থাকতে হবে। কে কাকে নির্দেশ দেবে, কে কাকে আদেশ করবে, সবকিছু কিন্তু আমাদের এই চেইনের মধ্যে থাকবে। আমাদের অষ্টম যে নীতিমালার কথা বলা হচ্ছে, সেই নীতির কথা বলা হচ্ছে সেটা নিয়মানুবর্তিতা নীতি। প্রতিষ্ঠানের জন্য উত্তম নিয়ম নীতি নির্ধারণ এবং তা মেনে চলার নীতিকে ব্যবস্থাপনায় নিয়মানুবর্তিতা নীতি বলা হয়েছে। প্রতিষ্ঠানে যথোপযুক্ত নিয়ম নীতি না থাকলে এবং তার সংশ্লিষ্ট সবাই মান্য না করলে প্রতিষ্ঠান কখনই ভালো ফলাফল করতে পারে না। এই নীতি অনুযায়ী মনে করা হয় যে প্রাতিষ্ঠানিক নীতি ও নিয়মের প্রতি সকলের শ্রদ্ধা অথবা মান্য থাকা প্রয়োজন। আমাদের সরকারি প্রতিষ্ঠান সবে লক্ষণীয় যে সেখানে নিয়ম নীতি থাকলেও অনেকেই তা পরোয়া করে না। ফলে সেখানকার কার্যপরিবেশ ও সংশ্লিষ্টদের কার্যদক্ষতার মান খুবই হতাশাব্যঞ্জক হয়ে ওঠে। অন্যদিকে বেসরকারি বড় কর্পোরেট প্রতিষ্ঠান সমূহ সুষ্ঠু নিয়ম নীতি প্রণয়ন ও তা মান্য করার বিষয়ে খুবই জোর দেওয়া হয়। ফলে সেখানে কার্যপরিবেশ ও কার্যমান উন্নত হয়ে থাকে। হেনরি ফেল এক্ষেত্রে মনে করেছেন যে ঊর্ধ্বতনগণ যদি নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থাকেন, তবে প্রতিষ্ঠানে নিয়মানুবর্তিতার নীতি অনুসরণ সহজ হয়ে থাকে। কারণ ঊর্ধ্বতন যদি একটু এলোমেলো হয়ে যায়, তখন প্রতিষ্ঠানের যারা অধস্তন থাকে তারা কিন্তু এলোমেলো আচরণ করাটাই এটাই হচ্ছে স্বাভাবিক একটা বিষয়। যাই নবম যে নীতিমালার কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে নীতিমালার শৃঙ্খলার নীতি। যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপনের নীতিকেই আমরা শৃঙ্খলার নীতি বলে থাকবো। যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে, সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপনের যে নীতি, এটিকে বলা হয়েছে ব্যবস্থাপনা শৃঙ্খলা নীতি। এক্ষেত্রে শৃঙ্খলা বলতে উপায় উপকরণাদির শৃঙ্খলাকে বোঝানো হয়। যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসানো না গেলে কখনোই তার নিকটে কাঙ্ক্ষিত ফল লাভ সম্ভব নয়। তাহলে শৃঙ্খলার নীতিটা আমরা বুঝতে পেরেছি। আমাদের দশম যে নীতিমালার কথা বলা আছে সেটা হচ্ছে পারিশ্রমিক নীতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রতিষ্ঠানে প্রতিটি কর্মীর কাজের প্রকৃতি, মেধা, যোগ্যতা ইত্যাদি বিবেচনায় উপযুক্ত বেতন ও সুযোগ সুবিধা প্রদানের নীতিকে ব্যবস্থাপনায় পারিশ্রমিকের নীতি বলা হয়েছে। এখানে যদি স্বজনপ্রীতির আশ্রয় নেওয়া হয়, তখন এই প্রতিষ্ঠানে যারা ইন্টেলিজেন্স বা যারা দক্ষ এক্সপার্ট রয়েছে, সেই এক্সপার্ট কর্মীগুলো তখন কিন্তু কি হয়, পথভ্রষ্ট হয়ে যায়। এজন্য কি করা উচিত? এজন্য এই নীতিটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। যে কোনো প্রতিষ্ঠানই কর্মরত জনশক্তি তার মেধা, যোগ্যতা ও কাজ অনুযায়ী উপযুক্ত পারিশ্রমিকের প্রত্যাশা করে। মালিক পক্ষ তাদের বিনিয়োগকৃত মূলধনের বিপক্ষে উপযুক্ত মুনাফা পেতে চায়। তাই প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের উভয় পক্ষের প্রত্যাশা পূরণে যত্নশীল হওয়ার প্রয়োজন। বর্তমানে প্রতিযোগিতামূলক ব্যবসায় জগতে প্রতিষ্ঠানের জন্য যোগ্য ও দক্ষ জনবল ধরে রাখা, দক্ষতার সাথে কার্যক্রম পরিচালনার নীতি যথাযথ অনুসরণ করার কোনো বিকল্প নেই। কারণ এখানে
যেহেতু প্রতিষ্ঠান অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, তো একজন দক্ষ লোককে যখন আমি, আমার প্রতিষ্ঠানে একজন দক্ষ লোক আছে বা দক্ষ একজন কর্মী আছে, তাকে যদি আমি গুরুত্ব না দিই, তাকে যদি আমি তার প্রাপ্য যে তাদের চাহিদা সেটা যদি পূরণ করতে না পারে, সে অন্য একটা কোম্পানি চলে যাবে, সে অন্য একটা প্রতিষ্ঠানে চাকরি করবে। তখন কি হবে, আমি একজন দক্ষ লোক বা যোগ্য লোক আমি হারাবো। আর অন্য প্রতিষ্ঠানটা সে কিন্তু দক্ষ লোক হয়তো বা সামান্য কিছু পারিশ্রমিকের বেশি বিনিময়ে সে কিন্তু কি হয়, অন্য জায়গায় সে চাকরিটা নিয়ে নেবে, ফলে আমার প্রতিষ্ঠানের একটা ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। কিন্তু আমি প্রমোশন দিয়েছি বা আমি তাকে পদোন্নতি, তাকে পারিশ্রমিক আমি দিয়েছি কাকে, যে অদক্ষ, যার সাথে আমার স্বজনপ্রীতি দেখানোর একটা সম্ভাবনা আছে, তাকে আমি দিয়েছি। তো এই বিষয়টাকে অ্যাভয়েড করতে হবে। 11 বলা হয়েছে যে সাম্যের নীতি, প্রিন্সিপাল অফ ইকুইটি। কারণ কি, একটা প্রতিষ্ঠানের অধস্তন, বিশেষ করে অধস্তনদের কথাই বলি, অধস্তনদের সবার প্রতি সমান আচরণ করা। কে ছোট, কে বড়, কে কালো, কে ফর্সা, কে কেমন, হ্যাঁ, এটা চিন্তা করা যাবে না, সবাইকে সমান দৃষ্টিতে দেখতে হয়। দ্যাট মিনস এখানে স্বজনপ্রীতির করার কোনো সুযোগ থাকা উচিত নয়। অধস্তনদের সবার প্রতি সমান আচরণ বা স্নেহ প্রদর্শনের নীতিকে ব্যবস্থাপনায় সাম্যের নীতি বলা হয়েছে। এটি ন্যায় পরায়ণতার সাথেও সম্পর্কযুক্ত। একজন ঊর্ধ্বতন যদি তার সকল অধস্তনকে সমান চোখে দেখেন, সমান আচরণ ও স্নেহ প্রদর্শন করেন, তবে অধস্তনদের মাঝে ঊর্ধ্বতন সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা জন্ম নেয়। এতে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হয়, প্রতিষ্ঠানে আনুগত্য, মান্যতা ও কার্যদক্ষতা বৃদ্ধি পায়। অন্য চাকরির স্থায়িত্বের নীতি, 12তম নীতি, চাকরির স্থায়িত্বের নীতি। এই নীতি অনুযায়ী মনে করা হয়, কর্মীদের চাকরির নিশ্চয়তা বিধান করা হলে তা কর্মীদের মধ্যে প্রতিষ্ঠান সম্পর্কে আগ্রহ ও উদ্দীপনা বৃদ্ধি করে। সাধারণভাবে একজন যুবক লেখাপড়া শেষে ভালো চাকরি পাওয়াটাকে গুরুত্বপূর্ণ মনে করেন। যখন সে চাকরি পায় তখন চাকরিটা স্থায়ী হোক, এটাই তার প্রত্যাশা থাকে। এই পর্যায়ে চাকরি স্থায়ী করা হলে সে তা নিজের জন্য গৌরবের কিছু বিষয় মনে করে। এই সময় থেকে সে নিজেকে প্রতিষ্ঠানের একজন প্রকৃত সদস্য হিসেবে গণ্য করে, যা কাজের প্রতি তাকে কি হয়, কাজের প্রতি তার গতিটা, কাজের যে গতি সেটা বাড়িয়ে দেয়। কিন্তু প্রতিষ্ঠানের কর্মীদের চাকরি যদি স্থায়ী করা না হয়, তবে ওই প্রতিষ্ঠানের কর্মীদের মনে যে কোনো সময় চাকরি চলে যাওয়ার ভয়, উদ্বেগ ও উৎকণ্ঠা বাসা বাঁধে। সেক্ষেত্রে সে অন্যত্র চাকরি খুঁজতে বাধ্য হয়। একসময় সে কাজে আগ্রহ হারিয়ে ফেলে, তখন সে তার দায়িত্ব এবং কর্তব্য যথাযথভাবে পালন করতে পারে না। এই জন্য কি করা উচিত, একজন কর্মীকে যখন নিয়োগ দেওয়া হবে, তার যোগ্যতা, মেধা বা তার যে কন্ডিশন, সবকিছু অনুযায়ী তাকে নির্দিষ্ট সময়ে তার চাকরিটা স্থায়িত্বকরণ করে দেওয়াটাই এটা একজন ব্যবস্থাপক বা একজন ব্যবস্থাপনার মূল কাজের মধ্যে পড়ে। উদ্যোগের নীতি, 13তম যে নীতিমালার কথা বলা আছে সেটা হচ্ছে কি, উদ্যোগের নীতি। প্রতিষ্ঠানে সকল পর্যায়ের ব্যবস্থাপকগণ স্ব কর্মক্ষেত্রে যাতে উদ্যোগী হতে পারে বা নিজের কাজের উন্নয়ন বিষয়ে ভাবতে পারে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার সুযোগ সৃষ্টিকে ব্যবস্থাপনায় উদ্যোগের নীতি বলা হয়েছে। ঊর্ধ্বতনের পক্ষে প্রতিষ্ঠানের সর্বস্তরের কাজের মান বা বিদ্যমান সমস্যা ও সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার বিষয়ে কার্যকর চিন্তা করা সম্ভব হয় না। তাই প্রতিষ্ঠানে যদি এমন পরিবেশ গড়ে তোলা সম্ভব যাতে প্রত্যেকের অধস্তন স্ব স্থানে তাদের কাজের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ভাবতে ও ঊর্ধ্বতনদের সাথে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারে, তবে সভাপতি অধস্তনরা উদ্যমী হয়ে ওঠে, যা অধস্তনদের প্রতিষ্ঠানের কাজে নিজেকে সম্পৃক্ত করতে উৎসাহ যোগায়। অন্যদিকে যদি এ ধরনের পরিবেশকে নিরুৎসাহিত করা হয় এবং এ ধরনের চিন্তাকে অধস্তনদের বাড়াবাড়ি বলে মনে করা হয়, তবে নিঃসন্দেহে তা স্বাচ্ছন্দ্য ও স্বতঃস্ফূর্ত কর্ম পরিবেশকে বাধাগ্রস্ত করে থাকবে। সর্বশেষ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে একতাই বল। 14তম নীতিতে বলা হয়েছে একতাই বল। প্রতিষ্ঠানে কর্মরত সকল ব্যক্তি, বিভাগ ও উপবিভাগকে সর্বাবস্থায় ঐক্যবদ্ধ থেকে পারস্পরিক সহযোগিতায় কর্মকাণ্ড পরিচালনায় নীতিকে ব্যবস্থাপনায় একতাই বল নীতি বলা হয়েছে। অর্থাৎ প্রতিটি বিভাগ ও উপবিভাগের অধীন ব্যক্তিবর্গ যদি বিভাগীয় লক্ষ্য অর্জনের জন্য ক্ষেত্রে পরস্পর ঐক্যবদ্ধ থাকে এবং প্রত্যেক বিভাগ ও উপবিভাগ প্রতিষ্ঠানের মূল লক্ষ্যকে সামনে রেখে প্রত্যেকের কাজকে অন্যের সাথে সমন্বিত করে একতালে ঐক্যবদ্ধভাবে কর্মকাণ্ড পরিচালনা করে, তবে প্রতিষ্ঠান সহজেই তার মূল লক্ষ্য অর্জন করতে পারে। কিন্তু সর্বত্রই ঐক্য, সমঝোতা, সহযোগিতা যদি না থাকে, তবে
পারস্পরিক বিরোধ, অনৈক্য ও অসহযোগিতা সেখানে প্রকট হয়ে দেখা দেয়। সেখানে বা যেখানে প্রতিষ্ঠান কখনোই সাফল্য লাভ করতে পারে না। তাই ঊর্ধ্বতনদেরকে অবশ্যই একতাই বল এই নীতিটা অনুসরণ করা উচিত। হেনরি ফুয়েল বর্ণিত আমাদের 14টা নীতিমালার কথা আমরা দেখলাম, বা উনি হেনরি ফুয়েল প্রদত্ত 14 নীতিমালা দেখলাম। এছাড়াও আমাদের এই নীতি ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনায় অসাধারণ দিক নির্দেশনা প্রদান করতে পারে বলে মনে করেছেন। এছাড়াও কয়েকটা বৈশিষ্ট্য আছে, যেমন একটা আছে নমনীয়তার নীতি, দেন আছে ভারসাম্যতার নীতি, দেন আছে ব্যতিক্রমের নীতি। হ্যাঁ, এই আরো 3টা বৈশিষ্ট্য আমরা 3টা নীতিমালার মধ্যে দেখলাম। একটা হচ্ছে কি, আবার বলছি, এই 14টা নীতিমালা ছাড়াও আরো 3টা নীতিমালার কথা বলেছি। একটা হচ্ছে নমনীয়তার নীতি, আর একটা হচ্ছে ভারসাম্যের নীতি, থার্ড যেটা সেটা হচ্ছে ব্যতিক্রমের নীতি। তা নমনীয়তার নীতিটা কি? চিন্তা, কাজ ও পদ্ধতিতে প্রয়োজনে পরিবর্তন এনে প্রচেষ্টাকে লক্ষ্যাভিমুখী করাই হচ্ছে নমনীয়তার নীতি। অর্থাৎ নমনীয়তা বলতে এখানে কিন্তু পরিবর্তনশীলতাকে বোঝানো হচ্ছে। 2 নম্বরে বলা হয়েছে ভারসাম্যের নীতি। ভারসাম্যের নীতি বলতে প্রতিটা ব্যক্তি, বিভাগ ও উপবিভাগীয় কাজের মধ্যে সমন্বয় বিধান এবং একতালে এগিয়ে নেওয়ার সামর্থ্য বা সৃষ্টিকে বোঝায়। কোনো বিভাগের কাজের দায়িত্ব গুরুত্ব বুঝে লোকবল ও সামর্থ্য নিয়োজিত করা উচিত, যাতে কোনো বিভাগ অন্যদের তুলনায় পিছিয়ে না পড়ে। এটাকে বলা হচ্ছে কি ভারসাম্যের নীতি। ব্যতিক্রমের নীতি বলতে ব্যবস্থাপক কোন ক্ষেত্রে তার দৃষ্টি অধিক নিবন্ধ করবে, এরূপ নীতিতে তার প্রতি আলোকপাত করা হবে। একজন ব্যবস্থাপকের পক্ষে তার সবগুলো কাজ সমান করে গুরুত্ব দেওয়া সম্ভব হয় না। এই জন্য কোন কাজটি উদ্দেশ্য অর্জনে অধিক গুরুত্বপূর্ণ, কোন ক্ষেত্রে অধিক বিচ্যুতি ঘটার সম্ভাবনা বিদ্যমান ইত্যাদি বিষয় বিবেচনা করে সেভাবে দৃষ্টি প্রদান এবং ব্যবস্থাপনা কার্য পরিচালনা করা অবশ্যই। মানে ব্যতিক্রমী নীতি বলতে বোঝানো মানে জোর দিয়ে কোন কাজটাকে দেখতে হবে, গুরুত্ব দিয়ে কোন কাজটাকে আলাদা করে দেখা, আলাদা দৃষ্টিতে দেখা, সেটি বলা হচ্ছে ব্যতিক্রমী নীতি। তো আমরা আজকে ব্যবস্থাপনার নীতি আলোচনা করলাম। আশা করি তোমরা ক্লাসটা থেকে উপকৃত হতে পেরেছ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আমাদের পরবর্তী ক্লাস দেখার অনুরোধ জানিয়ে ধন্যবাদ সবাইকে।